হ্যাঁ, জয়গুরু। বলছি, আপনি তো ঠাকুরের যেখানে ছিলেন পাবনাতে, আপনি তো খুব যাতায়াত করতেন, কাছাকাছি আপনার বাংলাদেশেও বাড়ি ছিল। তা আপনি এবারে সেই পাবনার ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। সেই সময় পাবনার ইতিহাসটা কেমন ছিল? আর একটা প্রশ্ন অনেকেই করে থাকেন, যে ঠাকুর নাকি কেন পাবনা থেকে পালিয়ে এলেন। এই নিয়ে অনেকে অনেক কটূক্তিও করে, ঠাকুর ভয়ে পালিয়ে গেছেন, ঠাকুর ঠাকুর হতেন কেন পালিয়ে এলেন, এরকম অনেক কিছুই অপ্রীতিকর প্রশ্ন করে। এই বিষয়ে আপনার তো অনেক কিছুই জানা আছে, যদি কিছু আলোকপাত করেন তাহলে আমরা বিষয়টা জানবো, আর বিষয়টা আমরা ভালো করে জানতে পারি। দয়া করে যদি বলেন। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কলকাতা যখন পড়তাম, কারণ আমার পাস করার পরে ম্যাট্রিক পাস করে আমাকে পাঠিয়ে দিল কলকাতায়, মানে আমার টেকনিক্যাল লাইনে পড়াবার জন্য। কারণ আমার পরীক্ষার রেজাল্ট তত ভালো হয়নি, যেহেতু আমাদের বাড়িতে সবাই ভালো রেজাল্ট করে। বাড়ির পাশেই কলেজ ছিল, একদম বাড়ির পাশেই কলেজ। সেই কলেজে পড়া আমার ঠিক ছিল, আমার বাড়ির সব ছেলেমেয়েরা ওইখানে পড়াশোনা করেছে। কিন্তু সে সত্ত্বেও আমাকে পাঠিয়ে দিল কলকাতায়। আমি এসে ওখানে জজে পড়তে হলো। সেখানে SMS কোর্স আর সঙ্গে একটা ওই তখন টেলিগ্রাফ ওইসব শিখলাম। সঙ্গে সঙ্গে আমার একটা চাকরিও হয়েছিল, গার্ডের একটা চাকরি পাইছিলাম আর সামনের লাইনে অল্প কাইনে চাকরি করেছিলাম। তা আমি যখন কলকাতায় পড়াশুনো করতাম, তখন কলকাতায় ওই সৎসঙ্গে মেস, আমাদের রামদার মেস ছিল আমার স্টুডেন্ট, সেখানতে যাতায়াত করতাম। শনি রবিবার হলে ছুটি থাকতো কলেজ, সেই সময় আমি ওইখান থেকে কলকাতা থেকে রেগুলার পাবনায় যেতাম। যে ওখানে খুব বেশি না, কলকাতা থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টার পথ যেতাম আর কি। ঠাকুরকে দেখতাম, ভালো লাগতো, খুব ভালো লাগতো। তার প্রতি যেন আমার টানটা বাড়লো, দিন দিন বাড়তে লাগলো, সেইভাবে চলতে লাগলাম সেইতে। তা ব্যাপার হচ্ছে, সেই সময় অনেকবার গেছি, একাধিকবার। কারণ যখন ভালো লাগতো না করে তখন চলে যেতাম, গিয়ে সেইখানে থাকতাম, ঠাকুরকে ভালো লাগতো, দেখতাম। সেই সময় ঠাকুর ওইখানে তখন স্কুলে ছেলেরা পড়াশোনা করতো, করতো, সব দেখতাম টেকতাম। তারপরে এখন ঘোরাঘুরি করতাম, এবং মাঝে মাঝে ওইখানে সৎসঙ্গে যে অনুষ্ঠান থিয়েটার ফিয়েটার হতো সেগুলোও দেখতাম, যেতাম, ভালো লাগতো। এই সময় দেশে সাধারণত দেশ ভাগ হবে এরকম একটা পরিস্থিতি হচ্ছে, তখন তো যুদ্ধ চলছে। সেই যুদ্ধের সময় তখন ওখানে লোকগুলো খুব ত্রস্ত থাকতো। কলকাতা থেকে একবার তো ঠাকুর তখন দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে। দুর্ভিক্ষ তো সবাই জানেন, ম্যাডমেড মানে ওটা করেছিল ব্রিটিশরা, ইচ্ছে করতে করে দুর্ভিক্ষ তৈরি করে। সেই সময় পাবনাতে এত মানে চাল ডালের খুব কষ্ট, খুব অবশ্য। ঠাকুর কলকাতায় যারা ছিল, কলকাতায় কয়েকজন সৎসঙ্গীদের বললে, তোমরা আমাকে 2000 মন চাল আশ্রমে পাঠাও লোকের বাজনায়। তখন দিনে যারা বড় বড় কর্মী ছিলেন কলকাতায়, তারা সব মানে জোগাড় করলো। কিন্তু তখন খুব ক্রাইসিস, মানে ইসের সময় এক জায়গা থেকে যা চাল পাঠানো নিষেধ ছিল, কর্ডনিং ছিল। সে কী করে এখন ওইটাকে পাস করানো যায়, সে কিছুতেই দেবে না। এক জায়গা থেকে যা চাল পাঠানো খুব নিষেধ ছিল। সেই সময় প্রফুল্ল দাস তিনি এলেন কলকাতায়। সে তার খুব অত্যন্ত পরিচিত তখনের দিনে যে ফুড ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি ছিলেন, সেই আর কি বলে গেছি, ICS, সেই ইয়েতে ওনার খুব পরিচিত। উনি গিয়ে তাকে বললেন, বুঝিয়ে দিলেন, অন্তত আমাদের কিছু চাইলে আমরা পাঠাবো আশ্রমে, আপনি একটু পারমিটটা দিয়ে দেন। তিনি মানে সদা হয়ে একটা স্পেশাল পারমিট করে মানে পাঠানোর ব্যবস্থা হলো। সেই চাল তো জোগাড় হলো, এখন গাড়িতে ট্রেনে যাবে একটা গাড়িতে, কিন্তু যদি রাস্তায় লুট হয়ে যায় সেই তখন কিছু ভলান্টিয়ার দরকার। সেই ভলান্টিয়ার আমরা বলছিলাম, লাঠি টাঠি নিয়ে আমরা প্রায় 20-25 জন ছেলেরা ওই সেই ট্রেনের মধ্যে চাল পাহারা দিয়ে নিয়ে গেলাম। নিয়ে ওখান থেকে গিয়ে সেই পাহারা দিয়ে ঈশ্বরদী স্টেশন থেকে একটা ট্রাকে করে নিয়ে ঠাকুর বলে, বারে খুব নিয়েছি, খুব সাবধান রাখবি,
আর সব ঘরে মেপে মেপে সবাইকে দিবি, এরকম করে ঠাকুর খুব খুশি হয়েছিলেন সেইতে। এই সময় মানে তখন মুসলিম লীগের খুব বিক্রম, মানে মুসলিম লীগ এত অবস্থা করছে যে সর্বত্রই যেন কিছুদিন আগে একটা হিন্দু মুসলমানের ডায়েট হয়ে গেল, অনেক কিছু হচ্ছে, তারপরে আবার আরম্ভ করলো। এই সময় দেশ ভাগ হবেই সবই হলো। তখন ঠাকুর চেষ্টা করলেন যাতে দেশ ভাগ না হয়, তাই সবাইকে বললেন তোমরা চেষ্টা করো, ভালো করে প্রচার করো। যেখানে যেখানে ওরা চাইছে মুসলিম লীগে যে যেসব জায়গায় মুসলিম বেশি সেই মুসলিম এরিয়াটা ওরা নিয়ে নেবে, পাকিস্তান করে নেবে, আর যেখানে হিন্দু তারা হিন্দুস্তান থাকবে। তখন ঠাকুর বললেন যে এক কাজ করো, অন্তত বেঙ্গলটাকে রক্ষা করার জন্য তোমরা এক কাজ করো, কারণ বেঙ্গলটা তখন দুই ভাগ হয়ে যাচ্ছেই। একটা ডেফিনিট জিন্না সাহেবের ফর্মুলাতে ব্রিটিশও রাজি হয়েছে, কিন্তু আটকাবার জন্য ঠাকুর তখন বললেন যে তোমরা এক কাজ করো, যেখানে যেখানে হিন্দু বেশি আছে সেইখান থেকে যেখানে যেখানে মুসলমান সেখানে বসায় দাও, তাহলে সেখানে তাহলে যেখানে ডোমিসাইল হয়ে যাবে, প্রমাণ করা যাবে। কিছু চেষ্টা হলো, কিন্তু মুসলিমরা অত্যন্ত গোড়া, তারা খুব চেষ্টা করতে লাগলো সেইতে। এই সময় ঠাকুর আমাদের তখনকার দিনের যারা বড় নেতা বাঙালি, আমাদের ডক্টর শ্যামা মুখার্জিকে ডাকলেন, ফজলুল হক কিছুদিন আগে আনডিভাইডেড বেঙ্গলের মানে মুখ্যমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী ছিলেন, ফজলুল হককে ডাকলেন। তারপরে আমাদের এই কি বলে নাটোরের মহারাজ নন্দী, আর অনেকেই একজন হিন্দু মহাসভা করতে সে সময় তাদের ডেকে ডেকে বুঝলেন, কিন্তু তারা আর কি বোঝে, তারা তো দেখছে সমস্ত, কিন্তু কোনো কাজ হলো না। তখন ঠাকুর বললেন তোমরা গিয়ে সব জায়গায় প্রচার করো, ভালো করে করো যেন হিন্দু মুসলমান এক হয়ে থাকতে পারে, এরকম কী করে। কলকাতায় একটা মিটিং ব্যবস্থা হলো, আমার সৎসঙ্গে করলো, সেটা 44 সাল, হ্যাঁ 44 সালে শেষের দিকে, নভেম্বর কি ডিসেম্বরটা হবে, হ্যাঁ 44 সাল শেষে নভেম্বর বা ডিসেম্বর হবে। তখন মহাবোধি সোসাইটি হলে মিটিংটা ঠিক ডাকা হলো এবং প্রচার করা হলো। সেটা কোথায়? কলকাতায় মহাবোধি সোসাইটি হল, সেই সোসাইটি হলে হলো। আমরা ভলান্টিয়ার ছিলাম, আমরা অল্প বয়স, সেই মহাবোধি সোসাইটি হলে, এবং খুব ভালো প্রচার হলো, হল ভর্তি হয়ে লোক হয়ে গেল। মুসলিম লীগের তখন কিছু লোক, তারাও সেখানে লেখা ছিল মানে দেশ বিভাগে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ফর্মুলা কীভাবে এটা দেয়, সেই তারই ফর্মুলাটা আমরা জানতে পারবেন। হ্যাঁ, দেশ বিভাগ রোধের জন্য লেখা ছিল, যাতে দেশ ভাগ না হয়। বহু লোক মানে শুধু সৎসঙ্গে না, বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিভিন্ন লোক আসলো, বা এরকম সম্প্রদায় ঠাকুর কী বলেন দেখে শোনা। মুসলিম লীগের কিছু আসলো, তখন দিনে বেঙ্গল মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন জনাব আকরাম খান, খুব পড়া লোক। আমি শুনতে পেরেছি, আমরা জানি নাকি সেই এককালে নাকি হিন্দু ছিল, গাঙ্গুলি ছিল, কী করে মুসলমান মেয়ে বিয়ে করে মুসলমান হয়েছিল, আর সে অত্যন্ত গোড়া, আমরা বলো মানে কী বলে কালা পাহাড়ের মতো অবস্থা হলো। সে যত হিন্দু বিরোধী কথা বলাটা বলতে হতো। আমি তাকে আরও দু একবার বক্তৃতাও শুনেছি, সেটাই শিক্ষিত লোক খুব ছিল সে তার দল বল নিয়ে, সে তো তখন মুসলিম লীগের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, বেঙ্গল মুসলিম লীগ সেক্রেটারি, তার দল বল নিয়ে প্রায় 15-16 লোক এসে এক সামনের লাইনে এসে বসে পড়লো, চেয়ারের সামনে হলে বক্তৃতা আরম্ভ হয়েছে। সেই মিটিংয়ে প্রিজাইড করছিলেন খ্রিস্টান মিশনারি, যারা কলকাতার কি জানি বিশপ না কি বলে, সে বাঙালি চার্চের, বাঙালি টিচারজি, তিনি খ্রিস্টান, তিনি প্রেজেন্ট করছিলেন। কিছু লোক গান আরম্ভ হলো, আর্য ভারত বর্ষ আমার দিয়ে আরম্ভ হলো। তারপরে বক্তৃতা 2-4 জন করার পরে আমাদের যিনি শ্রেষ্ঠ বক্তা শরৎচন্দ্র হালদার, সবচেয়ে নিয়ে তিনি উঠলেন। তিনি উঠে আরম্ভ করলেন। তিনি বলতে বলতে বলছেন যে দেখুন, ভারতবর্ষ আমার একটা দেশ, এখানে হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সবাই বসবাস করে, সকলেই এই জলে মানুষ হচ্ছে, সকলেই এক। তা সুতরাং এখানে হিন্দুস্তান পাকিস্তান না হয়ে এরা কিন্তু সবাই আর্য সন্তান,
হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন যা ভারতবর্ষে যারা আছে সবাই আর্য সন্তান। তা সুতরাং এখানে হিন্দুস্তান বা পাকিস্তান বা শিখিস্তান সব না হয়ে যাক আর্যস্থান, এর নাম আর্যস্থান, সব আর্যরা একইভাবে থাকবে। সুতরাং কোনো বিপদের কোনো দরকার নেই। উনি বারবার বলছেন, হলে সবাই হাতে তালি দিয়ে একবার তাকে ই করতে লাগলো। হঠাৎ দেখি সেই সামনের থেকে ওই আকরাম উঠে দাঁড়িয়েছেন। আমার একটা বক্তব্য আছে কি, যে উনি যা বললেন যে আর্য, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এরা সবই আর্য সন্তান, আর্য থেকে সৃষ্টি, এরা সবাই আর্য। কিন্তু ইতিহাস বলে এটা হিন্দু, আর্য মানে হিন্দু। তা সুতরাং এই যে হিন্দুর কথা বলছেন উনি, আমরা মানতে রাজি নই। তখন তাকে আবার বলা হলো, আপনি বসুন, পরে এই নিয়ে কথা হবে। ইয়েতে যতবার বক্তৃতাতে ওঠে ততবার তাকে উঠে দাঁড়াই করে। তারপরে প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি বললেন, আপনি এক কাজ করুন, আপনি বসুন, আপনার যারা জানা থাকে ওনার বক্তব্যের পরে আপনি বলবেন এবং পরে সেটা ভালো জেনে নিতে পারবেন। ও শুনলো না, কিছুক্ষণ উঠে বলছে, পাকিস্তান জিন্দাবাদ, নারায়ণ তকবীর, কি জানি বলছে, লড়ি গেলেঙ্গা পাকিস্তান করে। আর সবাই দলবল উঠে একবার চেঁচাতে আমাকে হলের মধ্যে। মিটিংটা বন্ধ হয়ে গেল। করতে করতে তারা তখন বেরিয়ে চলে গেল, সব হল চুপ। তখন প্রেসিডেন্ট বলে, যার তো বক্তৃতা দেওয়া যায় না, এরপরে এখানে বন্ধ করে দিলেন। এই খবর ঠাকুরের কাছে গেল। ঠাকুর খুব বিমর্ষ হয়ে পড়লেন। এর কয়েকদিন পরে, বেশ কিছুদিন পরে এই শুরু হলো। আর আস্তে আস্তে হতে 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 সেইবার ঠাকুর একটা পরে একটা পরে সব শুনছেন যে দেশ ভাগ করার কোনো সম্ভব নয়। তারপরে তো আসলো সেই কলকাতায় সেই দাঙ্গা, হিন্দু মুসলমানের দাঙ্গা। এটা ছিল 47 সালে। ঠাকুর তো 47 সালে আসেন না? হ্যাঁ, 47 সালে সেপ্টেম্বর, হ্যাঁ 2 সেপ্টেম্বর, হ্যাঁ 47 সাল না, 2 সেপ্টেম্বর। এরপরে সেই কলকাতায় একদিন আমি পড়াশোনা করছি, কী কারণে সেদিন ছিল মহরম। কলকাতায় একদিন মহরমের খুব বড় মিছিল হতো, দেখার মতো মিছিল, নানা রঙ বেরঙের তাজিয়া যেত, সামনে ওই হাসান হোসেন করে বুক চাপাতো, তারপরে সোট নিয়ে খেলা করতো, অনেক রকম বিরাট একটা মিছিল হতো, প্রত্যেক বছর দেখতাম। তা ওইটা দেখার জন্য আমি চলে গেলাম ওই রাজা বাজারের ওই দিকে, ওই রাস্তা দিয়ে, ওই জায়গাটা আপার সার্কুলার দিয়ে, এখন কি নাম হচ্ছে না, আপার সার্কুলার দিয়ে ওই জায়গায় মোড় ওই দিয়ে চলে যেত, শেষ নারকেলডাঙ্গা থানা ওই যে সোনা চলে যেত। সেটা দেখার মতো গেছি। এখন কিছুক্ষণ পর দেখছি আসছে একেবারে সেই বিরাট মিছিল। হঠাৎ দেখি তার মধ্যে পাকিস্তান জিন্দাবাদ, নারায়ণ এক দল বলতে আরম্ভ করেছে। করতে করতে কিছুক্ষণ পরে ওই রাজাবাজারের কাছে আসলে দেখি চারিদিকে ওই আগুনের মশাল ছড়ি মারছে এদিকে সেদিকে। আর পুলিশের একটা ভ্যান আসে বটে, তার কোনো শখ ছিল না। প্রায় কত হাজার লোক সে লাইনে, তার পুলিশে একটা দুই চারে কী করবে। তারপর দেখছি কিছুক্ষণ পরে একটা আগুন সে করতে পারছে, একটা গুদমের পুঁতে পড়েছে, গুদমটা দাউ দাউ করে চলতে আরম্ভ করছে। আর তখন পুলিশ গুলি করতে আরম্ভ করছে এদিকে, আমরা তখন পালাতে আরম্ভ করছি। পালাতে চলে এসে আমাদের মেসে আমরা সে উঠলাম। এইদিকে সন্ধ্যা, এই বিকেলবেলার দিকে হয়েছে, সন্ধ্যের দিকটা আস্তে আস্তে দেখি পুলিশ একেবারে কারফিউ জারি করে দিচ্ছে, কেউ গুলি চালাচ্ছে সেখানে। আর কি হিন্দু মুসলমান রায়, সেখানে রায় ওরে বাবা, ঘরে আমরা আটকা থাকলাম। তারপরে এইসব ব্যবস্থা হলো, কী করা যায়। রাত্রে যদি মুসলমান আসে, আমরা দোতলায় থাকতাম মেসে, সবাই বলে দিল মেসে জল গরম করে কি ফ্যান গরম করে রেখে দেবে, যে আগে ছুঁড়ে করতে হবে। আমরা সব ওইসব করতে চেষ্টা করলাম, কিন্তু আমাদের এখানে গণ্ডগোল হয়নি। কিন্তু এই এটা চললো প্রায় 7-8 দিন। কিন্তু তখন ব্রিটিশ পুলিশ তো গুলি টুলি করে একেবারে ঠান্ডা করে দিল, একবার কলকাতাটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে কারফিউ উঠে গেল। আমরা গেলাম কলকাতায়। তখন এই মাস, এটা অগস্ট, অগস্ট মাস, 16ই আগস্ট, মনে পড়ছে 16ই আগস্ট। থেমে গেল। যাওয়ার পরে আমি গেলাম ইয়েতে 1 সেপ্টেম্বর।
আমরা যেখানে থাকি সেখান থেকে সূর্যসেন স্ট্রিট কাটে, সেখানে একটা যেটা এখন আছে কী বলে 68 সূর্যসেন স্ট্রিট। তখন ওখানে একটা সৎসঙ্গের একটা ইয়ে ছিল দোতলা করে, তখন পুরো বাড়িটা কেনা হয়নি, ওই দোতলা করে একটা ঘরে সৎসঙ্গ তো রেগুলার আমরা যেতাম। আর তখন শোভাবাজার হয়নি, হ্যাঁ শোভাবাজার তখন হয়নি। না, ওটা তো সেদিন এসে সেদিনে এই কয়েক বছর আগে, এইটা একটু ওইটাই বরাবর ছিল। বলবো গেলাম, গিয়ে শুনছি থমথম সবাই ভালো আছে, কিছু ধরনের ঘটনা। তখন আমাকে বলছে, এই শোন, আজকে ঠাকুর আসবেন, তিনি যাবেন দেওঘরে যাবেন, হ্যাঁ যাবি? আমরা যাবো মহিলাট স্টেশন থেকে তিনি যাবেন। হ্যাঁ যাবো, তাড়াতাড়ি চলে আসবে। তারপরে আমরা কলকাতায় ওইখান থেকে আমরা 5-7 জন ওইখান থেকে, সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি, 1 সেপ্টেম্বর, প্রচণ্ড বৃষ্টি, ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। আমরা 11টা-12টা নাগাদ ওখান থেকে চলে গেলাম নৈহাটি স্টেশনে। দেখি আমাদের মতো বহু লোক আসছে, তারা কেউ নিয়ে আসছে, কলকাতাও আসছে, বিভিন্ন খবর পেয়েছে ঠাকুর যাবেন, এখানে দর্শন করতে হবে। সেই আমরা গিয়ে পৌঁছেছি, শোনা গেল ঠাকুর আসবেন ইয়েতে, আসাম মেলে আসছেন। ঠাকুর আসবেন আসাম মেলে, আমরা বসে আছি, অনেক লোকে প্রায় 200-300 লোক হবে, মায়েরা টেরাও আছে, অনেকে খাবার টাবার নিয়ে ঠাকুরের ফল দিয়ে ঠাকুর বকটুক দেওয়ার জন্য সে বসে আছে। কিছুক্ষণ পরে আসাম মেল আসলো, আসার পরে দেখি কি আসাম মেলে গাড়িটা আসার সঙ্গে সঙ্গে একটা সেলুন কার খালি 5-7 জন সৎসঙ্গী তারা নামলো, কেউ না কেটে দিয়ে গেল। শুনলাম ঠাকুর যিনি আসবেন এই গাড়িটা ধরতে পারেনি, পরে একটা প্যাসেঞ্জার ট্রেনে আসছে, সেই প্যাসেঞ্জার ট্রেনে উনি আসবেন সেইতে। সেই আমরা ঠিক আছে সব বসলাম। ব্যাপার হচ্ছে কি, ঠাকুর যেদিন আসবেন, শোনার কথা এটা আমি দেখি নাই, তো শুনেছি আসবেন সেদিন থেকে ওই যে ঘটনাটা হলো, ঘটনাটা হওয়ার পরে, কারণ ওটা আসছিল পাবনার ওই জায়গাটা মুসলিম মানে মেজরিটি, এবং ওটা যে সময় গন্ডগোল হতে পারে, এবং চারিদিক থেকে গিয়ে গেলো ঠাকুর ডাক্তার চিন্তা হয়ে গেলো, ডাক্তার যখন পরীক্ষাটা করেন যে আপনার কিছুদিন বাইরে ঘুরে আসা ভালো, কেন্দ্রে যান। তা আমি যাবো, তাহলে এই আশ্রম টাশ্রম এত গড়িয়েছে, তোমার আশ্রমে মনে হয় কলেজ টলেজ হচ্ছে, অনেক কিছু তৈরি হয়ে গেছে, তাহলে কী করা যায়? ঠাকুরের খুব চিন্তা ভাবনা করে সবাই বলছে চলুন তাহলে যাই। এই সময় ঠাকুর ব্যবস্থা করে, তারপরে তো লোক পাঠানো হলো দেওঘরে, খুঁজে সুশীলদার গেলেন, রাজেন গোবিন্দার গেল, আর কে জানি দিয়ে ওখানে সুরেন সেনদা ছিলেন, সুরেন সেন ওখানে থাকতেন পাবনায়, ইয়েতে পাবনায় বাড়ি ছিল, আবার ওখানে আবার উনি সুরেন সেন ঋত্বিক ছিলেন, তার দোকানও ছিল ওখানে, বহুদিন থেকে তিনি দেওঘর ছিলেন। তিনি চেষ্টাটা করে ওই বড়াল বাংলো, যেটা এখন ঠাকুর বাংলো, ওইটাকে ভাড়া নেওয়া হলো, এবং যে ঠাকুর আসবেন একেবারে সব ঠিকঠাক, তাই বাড়িটা হোয়াট করে রেডি করে রাখলো। এদিকে ঠাকুর আসবেন, কারণ একটা জন্য আলাদা গাড়ির দরকার, কলকাতায় এখন চটপট করে ট্রেন করে একটা ইয়ে সিরাজগঞ্জ থেকে ট্রেনটা আসে, সেখানে একটা সেলুন কার ঠিক করে দিল, আসাম বেলের সঙ্গে জুড়ে দিল। যখন ঠাকুর আসবেন, সে প্রচণ্ড বৃষ্টি, তখন ঠাকুর ওই আসবেন, ঠাকুর পরিবারের সবাই, কেষ্টদার পরিবার, ঠাকুর কোথাও গেলে থাকে সঙ্গে থাকতো, তাই চলে আসবেন, তখন ওরা আসছেন। সেই দিন এত বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে দোকানে গাড়ি আগে চলে গেল, আগে গিয়ে তারা ইয়েতে ঢুকলো, তারা কিছু গেল, কিন্তু ঠাকুর যখন আসেন এত বৃষ্টি এত তার মধ্যে ঠাকুর উঠতে মানে প্রকৃতির কে খেলা, কিছু দূর আসলে ঠাকুরের যে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল। এই পাঞ্চার হলো, এখন পাঞ্চার অবস্থায় কেউ সেইটাকে আবার রিপেয়ার করে টোরে ইটি করতে আস্তে আস্তে ঈশ্বরজি যখন আসে, তখন ওই গাড়িটা অনেকক্ষণ লেট করলো, তখন গাড়িটা চলে গেল। যখন গেছে তখন দেখেছে এখানে সান্তাহার একটা প্যাসেঞ্জার ট্রেন পৌঁছে আসছে, তো ওখানে স্টেশন মাস্টার তিনি ওর সৎসঙ্গী, তিনি বলে দাঁড়ান এই প্যাসেঞ্জার ট্রেনে, বলে হ্যাঁ প্যাসেঞ্জার ট্রেনে, ঠাকুরের লীলা খেলা, তিনি ওই এক্সপ্রেস ট্রেন বা মেল ট্রেনে আসেন না, সাধারণ প্যাসেঞ্জার ট্রেনে। টাকা থেকে প্যাসেঞ্জার ট্রেনে দেখা গেল
ওখানে তখনকার প্যাসেঞ্জার ট্রেন হলে কি ওই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ইন্টার ক্লাস এরকম থাকতো। তা ফার্স্ট ক্লাস ছিল না সেকেন্ড ক্লাস ছিল আর ইন্টার ক্লাসে। ঠাকুর গাড়িতে আসার সঙ্গে সঙ্গে গাড়ি থামাই দিয়ে ওই গার্ড যে ছিলেন তাকে ডাকলেন, ডেকে তিনি তাকে বললেন, দেখো আমার ঠাকুর এখানে যাবেন, এই যে অবস্থা হয়েছে, একটা ব্যবস্থা করে দিতে হবে। দেখা গেলে একটা সেকেন্ড ক্লাস গাড়িতে 2 জন প্যাসেঞ্জার আছে, সেই 2 জনকে ভালো করে বোলায় টোলে তাকে পাশের গাড়িতে দিল। আর ওই সেকেন্ড ক্লাস কামরাটা 2 মুছে টুচে করে ঠাকুরের জন্য ব্যবস্থা করলাম। ঠাকুর থাকলে আর বড় মা আর কেষ্টু থাকে। আর পাশে যে থার্ড ক্লাস ট্রেনগুলো ছিল তাতে বর্দার পরিবার, সর্দার পরিবার, এটা যারা আসছিল তার ভাব ওখানে ঢুকে গেল সেটা। এবার গার্ড সাহেবের কথা বলি। গার্ড সাহেব তিনি ব্যাপার হচ্ছে কি, আমি স্যান্ডাল টাইটেল, প্রবীর স্যান্ডাল নাকি, প্রবীর স্যান্ডাল না মনের যন্ত্র আছে, স্যান্ডাল টাইটেল। তা উনি ওনার কাছে শোনা, উনি বলছেন আমি তো টিকা নিয়ে, আমি ইয়াং ম্যান, অল্প বয়স, বুঝলেন। তা আমি ওই গাড়িতে যাই, আমাকে ডাকলো স্টেশন মাস্টার। তা বলছে, স্যান্ডাল তোমাকে এই ব্যবসা আমার ঠাকুরে নিয়ে যেতে, দেখুন কোনো কষ্ট না হয়। তা আমি তখন অল্প বয়স, তাকে খুশি করার জন্য, মানে হায়ার অফিসার, আমার প্রমোশন পেতেন সুবিধা হবে। আর ঠিক আছে, ঠাকুরকে আমি দেখবো, ঠাকুর বাবাকে দেখবো। তা যেহেতু ঠাকুর উঠেছেন, যে প্যাসেঞ্জার ট্রেন সব স্ট্যান্ড থামতে স্ট্যান্ড নেমেই চলে আসে ঠাকুর বাবা, কোনো কষ্ট হচ্ছে না। দেখি ঠাকুর বাইরের দিকে মুখ তাকাইয়েই আছেন, একদম তাকিয়ে আছে, কোনো কিছু করছেন না। পাশে যাচ্ছিল, হ্যাঁ ঠিক আছে, এমনি করতে করতে চলে আসলো যেতে। এসে দেখে কি অনেক বলছেন, বন্ধে পুরুষোত্তম করে যে বহু লোক তাকে নেমাচ্ছে, এই করছে। আমি বলি, বাপরে ঠাকুর কি জানি কি ঠাকুর। হ্যাঁ, যাই হোক, তারপর দেখি একটা লোক, মানে ইয়াং ম্যান, বর্দার কথা বলছেন, জানে না তো, তিনি একটা সন্দেশের প্যাকেট এনে আমাকে দিয়ে বলে, একে নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে খাওয়াবেন। আমি চলে এলাম। তার কথায় আসি। পরবর্তীকালে তিনি টেকা নিয়ে বয়স হয়েছে, রিটায়ার করেছেন, যা ছেলে পেলে নিয়ে থাকেন, সংসারে অনেক বাবা বলতে কষ্ট আছে, জন্য ছেলে পেলে সব ছেলে পেলে বিয়ে হয়েছে, ছোটো ছেলেটা বিয়ে হয়নি। হঠাৎ দেখি ছোটো ছেলেটা একদিন এসে বলছে কি, বাবা আমি দীক্ষা নিচ্ছি। কোথায় দীক্ষা নিচ্ছিস? বলে যে এই দিয়ে দেয়। কে দীক্ষা নিচ্ছে? অমুক সাহা। তুই সাহার কাছে দীক্ষা নিচ্ছিস? আমরা ব্রাহ্মণ আর আমরা কুলগুরু, আর তার কাছে না নিয়ে তুই দীক্ষা নিচ্ছিস? তুই কেমন? এই খুব চুপচাপ বসে আছে। তিনি বলছেন যে কতকাল পরে দেখি ছেলে, আমরা অন্য ছেলের কাছ থেকে অন্য ছেলের বউটু আমাকে বানায়, এই ছেলেটা আমাকে খুব যত্ন করে প্রণাম করে, আর ওগুলো অনেক পরিবর্তন দেখে পরবর্তীকালে আমরা দীক্ষা নিই, বুঝলেন। দীক্ষা নিয়ে আমরা সৎসঙ্গ তখন বুঝতে পারি নেই যে ঠাকুরকে আমরা পেয়ে উঠে বুঝতে পারি নাই, বলছে আর কি। যাই হোক, এইবার ঠাকুর যখন নামলেন, নামার পরে আমরা তো তাকে ডেকে নিয়ে নামায় বসালো, একটা তাবু পাঠানো, নীরব নিশ্চিন্তে বসে আছে। এটা কোথায়? এটা ইয়েতে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে থামলে সেখানে দেখা হলো, ঠাকুর বসে সব ইটি ছিল। তারপরে কলকাতা থেকে অনেকে লুচি নিয়ে বড় মাকে বলবে এগুলো, মানে ওগুলো দেওয়ালে না তো সবাইকে এনে ভাগ করে দেয়। আমরা লুচি খেলাম। ঠাকুর এসে বসলেন। একেবারে সেদিন কী অবস্থা, মেঘ, বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে না, যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, কালো অন্ধকার এসছে, মানে সেই পরিবেশটা, কেউ কোনো কথা বলছে না, চুপচাপ আছে। ঠাকুরও চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে সন্ধ্যা হলো, সন্ধ্যের একটু আগে, সন্ধ্যে পরে ঠাকুর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম রাখবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম ওখানে ওই ব্যান্ডেল যে লোকালটা আছে, সেই লোকালের সঙ্গে ওই সেলুনে জুড়ে দেওয়া হবে। আর ব্যান্ডেল যাবে, ব্যান্ডেল থেকে আবার ট্রেন যাবে সেই ইয়েতে, মোগলসাই প্যাসেঞ্জারে জুড়ে দেওয়া হবে। ঠাকুর উঠলেন, আমরা দেখলাম। তখন ওইখানে শুধু ওই কাঠিয়ার ব্রিজটা ছিল, নৈহাটিতে ওই ব্রিজটা হয়নি। কাঠিয়ার ব্রিজে উঠছেন, উঠে তাকে আর উঠছেন তার কাছে। তখন ওনার খালি গায়ে, তখন ওনার ডাক্তার প্যারিদা একটা চাদর গায়ে জড়াই দিলেন, উনি খুলে ফেলে দিলেন। কিন্তু ঠান্ডা হাওয়া আসছে, মানে শীতকাল না, এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, বর্ষাকাল তো, ভাদ্র মাস, বর্ষাকাল, একেবারে খুব ঠান্ডা হাওয়া আসছে। তখন উনি দেখছেন ঠান্ডা আসছে, আপনি এটা গায়ে দিতে পারেন না, দেন ক্ষতি করবে।
কোনো কথা লাভ ফেলে দিন। ঠাকুর দেখান এক বস্ত্রে তিনি আসলেন, কিছু আনেন না ওখান থেকে, এক বস্ত্রে আসলেন, ওই এক বস্ত্রেই তিনি দেখান যে কিছু না, ওখানে কিছু না এনেও আবার আজ সৎসঙ্গের এই প্রাচুর্য করলে হতে পারে, তিনি কী করে দেখালেন। আসলেন, আমরাও সঙ্গে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, 8টার সময় ঠাকুর উঠলেন, গাড়ি হুইসেল দিয়ে ছেড়ে দিল, চলে গেল, আমরা ফিরে আসলাম। ঠাকুর সে মোগল সরাই প্যাসেঞ্জারের সঙ্গে ওটা জুড়ে দিল, চলে গেল। 2 তারিখে গিয়ে ঠাকুর পৌঁছলেন ওখানে। সেই 2 তারিখে 2 সেপ্টেম্বর এখনও আগমন দিবস পালন হয় ওখানে এসে। কলকাতা আসলাম, কলকাতা এসে এই সময় যুদ্ধ থেমে গেছে, দারুণ বেকার অবস্থা। আর চাকরিও আমি ছেড়ে দিছি, গার্ডেনে থেকে ছেড়ে দিলাম, কোথায় চাকরি হবো, কোথায় চাকরি হবো, দারুণ অবস্থা। কলকাতা ঘোরাঘুরি করি, এখানে কোনো চাকরির জন্য কোথাও পাই না। এমন সময় একদিন দেখুন আসছে, আমি কলকাতা এসপ্ল্যানেডের পাশ দিয়ে আসছি, না ডালুস স্কোয়ার পাশ দিয়ে আসছি, আস্তে আস্তে দেখি কি ওনার দিকে ওই বাড়িটায় সামনে বহু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই ফর্ম দিচ্ছে যেখান থেকে ওই এখানে একটা উপরতলায় বার্মা অফিস, যারা বার্মার থেকে যুদ্ধের সময় চলে আসছে তাদের পাসপোর্ট দিচ্ছে, তাদের যেতে হবে, যাবে। তাহলে দেখি বার্মা চলে যাওয়া যায় কিনা। হ্যাঁ, তারপর শুনলাম যে শুধু যারা বার্মায় ছিল এবং যাদের যুদ্ধের সময় চলে যাচ্ছে তাদের দিচ্ছে, কারণ ওখানে এখন থাকা জায়গা নেই, কিছু নেই, সবে যুদ্ধ থেমেছে, ঘর বাড়ি ভেঙে চলে গেছে, জলের অবস্থা, লাইট নেই, রাস্তাঘাট নেই, খুব কষ্ট। সুতরাং যারা কষ্ট করতে পারবে তারা যেতে পারবে। তা আমি চিন্তা করলাম দেখা যায় বার্মায় যাওয়া যায়, একটা ফর্ম নিলাম, ফিল আপ করলাম। ঠাকুরের নাম করতে করতে আমি ওই লাইন দিয়ে যারা ইন্টারভিউ নিচ্ছে, একটা দেখলাম একটা মুসলমান, সে আমি যা যে আমার ইন্টারভিউ নিল, 5-6 জন বসে ইন্টারভিউ নিচ্ছি, 5টা লাইন আছে। তা আমি গেলাম, বলছে কি না না তুমি তো যাও না এইবার, তোমার তো হবে টবে না। আমি তখন বললাম দেখুন একটু চাকরি নেই, তুমি জানো না বাবা, বেশ খুব ভালো লোক, বেশ বয়স্ক, খুব কষ্ট সেখানে, জল নেই, লাইট নেই, নেই, মানুষ কিছু খেতে পারছে না, সবই মাত্র যুদ্ধ থেমে গেছে, এখন তুমি যে কী করো। আমি বললাম না আমার থাকার জায়গা আছে। কে তার আগে মানে এই থার্ড, আমি যে গেছি সে 3rd জাহাজ, তার আগে 2nd জাহাজে আমার দাদা ওখানে বার্মা গভর্নমেন্টের চাকরি নিয়ে, ওই জিওগ্রাফির চাকরি এইখান থেকে বলতো, সেই চলে গেছে। তারপরে আমার দাদা আছে, তার ও তার তোমার দাদা আছে, উনি দয়া করে আমাকে একটা পাসপোর্ট দেন। সেই পাসপোর্ট নিয়ে আমি মানে বার্মায় যাই। তারপরে যাবো, ঠিক আছে, আপনি ঠাকুরকে চিঠি লিখলাম, চিঠি একটা উত্তরে আসলো, সুবিধা হলে যাবি, এরকম আর কি। আবার তোমার টিকিট হলো, একটা ওই আমার জীবনে প্রথম জাহাজে যা টিকিট করে বসে আছি। তখন আউটরাম ঘাটে জাহাজ ছাড়তো, বড় বড় জাহাজ ছাড়তো, এখন তো ওখানে খুব কিছু সব রেডি হলো। আমার ডিসেম্বর মাসে শেষের দিকে 26-27 ডিসেম্বর আমার জাহাজে দিই। আমার টাইম আছে হাতে, কী করি, যে ঠাকুর তো এসছেন, তার কয়েক মাস আগে সেপ্টেম্বর আসছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মাঝামাঝি আমি ঠাকুর বাড়ি চলে গেলাম। এতে দেওঘর, ওই আমার দেওঘরের প্রথম দেওঘর, ওই সুরেন্দার বাড়িতে উঠলাম। সুরেন্দা আমাকে নিয়ে গিয়ে গেলাম। ঠাকুর তখন ওই যে বড়ল বাংলো, যেটাকে এখন ঠাকুর বাংলো বলা হয়, ওখানে কিছু ছিল না, ওই একটা বাড়ি ছিল আর সামনে একটা আউট হাউস ছিল, ওখানে থাকতো। তো ওইখানে আমরা ঢুকছি, দেখি কাশবন ভর্তি একেবারে, তার মধ্যে রাস্তা করে করে নিয়ে এসছে, সমস্ত মাঠ ছিল সবটা। এখন যে বট গাছটা কেটে কুটে দিয়ে কী করছে, ওই বট গাছের গোড়ায় ঠাকুর কিছু গ্লাস ফেলে দেখি ঠাকুর এখানে বসে রোদ পোয়াচ্ছেন। মানে এটা ডিসেম্বর মাস মানে তো শীতকাল, খুব শীত, ওখানে রোদ পোয়াচ্ছেন, আর সামনে 5-6 জন লোক বসে আছে। তখন তো নেই, কয়েকজন লোকজন কিছু। সুরেন্দা ওখানে থাকে, সুরেন্দা গিয়ে এবার এই আসছি, খুব ভালো রে, কেমন আছিস, খুব ভালো, বাহ, কী খবর, তখন বললো। আমি বললাম আমি যাবো এরকম, ঠাকুর মাথা নাড়লেন, যা দেখে শুনে যাবে। যাই হোক, ঠাকুর থাকলেন, গেলাম। ঠাকুর 11টার সময় উঠলেন, স্নান টান হবে, যাবো যাবে। ওই ভিতরের রাস্তা দিয়ে যদি কাশবন তখন পরিষ্কার হয়নি, কাশবন মানে কাশবন মরে গেছে আর কাজ শীতকালে গেছে তো জায়গাটা কাশ ফুলের গাছ। হ্যাঁ, তারপরে রাস্তা দিয়ে বড় মঙ্গল ওটা ঢুকে গেলেন।
তখন আমাকে সুরেন্দ্র যে এই তুই তো বার্মায় যাবি, চল বড়মাকে প্রণাম করে যাবি। তো উনি জানেন, চেনেন, শোনেন। ওই বড়াল বাংলো যেটা ঠাকুর বাংলোর পিছন দিয়ে একটা রাস্তা ছিল, রাস্তাটা বারান্দা ছিল, সেই বারান্দায় নিয়ে গেলেন। যে দেখি বড়মা ওখানে বসে আছে, আর ওখানে বারান্দায় তুলা উনুনে রান্না বান্না, দুটো তুলা উনুনে রান্না টান্না হচ্ছে, ঠাকুর বকবে আর কয়েকজন লোক ঠাকুর করবে, তারা খাটে। সে ওই বড়মাকে ওই প্রথম সেই দিন দেখলাম, প্রথমত মুখ হাতে ঘুমটা কানিটা খোলা। সেই বড়মা সম্বন্ধে বলছিলাম না, সেই বড়মা ওই দিনে বলে তুই কোথায় যাবি, বার্মা যাবি, কেমন করে যাবি, কী যাবি, কোথায় যাবি, খোঁজ খবর নেই, সব জিজ্ঞাসা করার পরে প্রণাম করে আবার একটু আসার সঙ্গে সঙ্গে একটা লোক ডাকছে, এই যে শোনো তোমার আসো, শুনে দেবে কি, বড়মা ডাকছে, শোন একটু পরে ঠাকুরের ভোগ হবে, ভোগ হওয়ার পরে তোর দুজনের ঠাকুরের এখানে প্রসাদ দিবি, বুঝলি? একটু অপেক্ষা করবে। আমার এখানে আম গাছ ছিল, আম গাছের গোড়ায় আমরা বসলাম দুজন। বেশ কিছুক্ষণ পরে ঠাকুরের ভোগটা হওয়ার পরে আমাদের জন্য ডাকলেন। ওই বারান্দায় শাল পাতায় দুজনে বসলাম। আমার জীবনে এই একটা ইয়ে। তারপরে ভাতটা দেখা বড়মা একটা মোড়ায় বসে তিনি বই বসে দেখছেন সব। এই দে একটু খা, এই শুয়েন দে পেট ভরে খা। আর তুই তো যাই বারমা যাবি, পেট ভরে খা, লজ্জা করছিস কেন? মানে যেন একেবারে অত্যন্ত। আমি খুব আড়ষ্ট, কোনদিন খাইনি এরকম জীবনে বড়মা। আমি লজ্জায় একটা আড়ষ্ট। সুরেন্দা তো বসা, সুরেন্দা খাচ্ছে সেতে, সে কী খায় সেই মনে আছে, ফুলকপি, তোরা বেগুন ভাজা, আরও কী যেন পায়েস খেয়ে তারপর আমরা হাত মুখ দিয়ে তখন ঠাকুর ঘরে তো ঢুকে গেছেন, খাওয়া দাওয়া ঘুমোচ্ছে। আমরা বাড়িতে প্রণাম করে চলে এলাম। চলে এসে আবার সুরেন্দ্র বাড়িতে রাত্রির ট্রেন ধরে আবার চলে এলাম এখানে। তারপরে আমার সেই 26 আমার ট্রেনটা জাহাজটা ছাড়লো না, বোধ হয় 28 কি 29 তারিখে মাসের শেষের দিকে জাহাজ, ওই আমার জীবনে জাহাজে প্রথম ওঠা। আমার তখন ওই আউটরাম ঘাট থেকে ছেড়েছে, ওইখান থেকে উঠলাম। আমার দেশের যারা মানে খুব শুভমতাই, রামদা, সুদীপদা, আমাকে জাহাজ ঘাটে আসলো, আমাকে তুলে দিল জাহাজ। সন্ধ্যের সময় জাহাজ উঠলাম, কিন্তু সন্ধ্যের সময় ছাড়লো না, ভোর রাত্রে জাহাজটা ছাড়লো। যাই হোক, ওই জীবনে প্রথম জাহাজে ছেড়ে এখন জাহাজে উঠছি। আমার জীবনে ওইটাই সে প্রথম জাহাজের অভিজ্ঞতা, এই জাহাজ ছাড়ছে। পাশে একটা পরিবার, তারা বার্মায় থাকতো, ফিরে যাচ্ছে, ফিরে স্বামী স্ত্রী, একটা ছেলেটা মেয়ে। তা আস্তে আস্তে পরিচিত হয়ে গেল। আমার তো জানি না, জাহাজের মধ্যে কোনো জিনিস চুরি হয় না, কিছু হয় না, সবাই যেন আপনজন। হ্যাঁ, আমি ঘুরে এসে জাহাজ দেখছি আমার কাপড় ঠিক আছে কিনা, যেখানে রাখছে তার পাশে তারা আছে। বলছে শুনুন, এই জাহাজের মধ্যে আপনি নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে পারেন, এখানে কেউ কারো জিনিস চুরি করে না। কেন জানি না, যত রকম দুষ্ট প্রকৃতির লোক ওই জাহাজ ইয়েতে চলার সময় যেন মানুষ কোনো সব সৎ হয়ে যায়। তা এই আমার জীবনে প্রথম আস্তে আস্তে ওদের হলো, ঠাকুরের কথা 2 বার প্রার্থনাটা শুনতো। আস্তে আস্তে ওর খুব ইচ্ছে হলো ঠাকুরের দেখে নিয়ে, ওসব পরবর্তীতে তার দেখা নিয়েছিল। আমি তো তখন দেখি না, ওরা নেমে চলে গেল টাঙ্গু একটা শহর আছে, মানে রেগুতে গেলাম কয়েকদিন, আর জাহাজের কয়েকদিন থাকলাম। থাকার পরে গেলাম ওইখানে, দাদাকে আগে চিঠি দেওয়া ছিল, দাদা আর আমাদের গ্রামেরই একজন থাকতো, ওখানে মিলিটারি কাজ করতো, বার্মা মিলিটারি, অমূল্যদা, সব সৎসঙ্গে। ওরা দুজনে এসে জাহাজ ঘাটে আমি কাস্টম শেষ করে যখন বেরিয়ে আসি, দেখি দাদা দাঁড়িয়ে আছে। তো ওখানে একটা রিক্সা আসলো, ওদের রিক্সায় বলে লাঞ্চা বলে, লাঞ্চা করে দাদা মেসে উঠলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। শোয়াটার পরে সেই ইয়েতে দাদা বিকেলবেলা অফিস থেকে এসে বলছে চল সৎসঙ্গে যাবি। গেলাম সৎসঙ্গ করতে, সেই নিয়ে গেল। দেখছি চারিদিকে হওয়ার বাড়ি ভাঙ্গা চোরা, বড় বড় বাড়ি পড়ে আছে, রাস্তা সেখানে কল ভাঙ্গা, ভাঙ্গা, রাস্তাঘাট ভালো নেই, পরিচ্ছন্ন নেই। আর মাঝে মাঝে ফুটপাতে প্রায় শয়ে কী বলে জাপানি সোলজার, যারা যুদ্ধে আটক আছে, সেই ফুটপাতে শুয়ে আছে, ফুটপাতে খাচ্ছে, ফুটপাতে আছে, মাঝে মাঝে এক সঙ্গে এক দলে প্রায় 100-150 করে আছে। আর তাদের পাহারা দিচ্ছে 2 কি 3টে ব্রিটিশ পুলিশ,
হ্যাঁ, আর মাঝে মাঝে লাথি মারছে, ইয়ে মারছে, দেখলাম বিপদ দাঁড়ায় দেখছি, দাদা চল চল, ও দেখিস না ওরা ক্যাপটিভ তো, ওরা যুদ্ধে পরাজিত, তাই ওদের পরে এটা উত্তর হচ্ছে, ওদের কাছে কিছু নেই, সব ফেলে গেছে। ওরা তার কয়েক মাস পরে ওরা আমার দেশে চলে গেল, সন্ধি হলো, ওরা চলে গেল। যেখানে সৎসঙ্গ করতে গেলাম, সেই সৎসঙ্গে যারা সেখানে পরিচিত হলাম, ওখানকার যারা সৎসঙ্গে সুধীর শাহ, উনি একমাত্র ঋত্বিক ছিলেন, ওই পোস্ট অফিসের কাজ করতেন। ওরা আগে বার্মা ছিল, যুদ্ধের সময় চলে আসছিল, সেই সুধীর দা, তারপরে বুদ্ধনাথ, সিএন বৌদ্ধ, মনোনন্দ, আর অনেকের সঙ্গে পরিচয় হলাম ওইখানে থাকে। এর সঙ্গে একটা গল্প করি, গল্পটা একটু অপ্রসঙ্গ হবে না। এই জাহাজে থাকাকালীন যে কেমন আপন জন হয়, এই সম্বন্ধে একটা গল্প বলি, এটা ভালো লাগবে। হ্যাঁ, একবার পরবর্তীকালে আমি রেগুলার আসা করতাম, আমি স্কুলে ওখানে চাকরি পেলাম, স্কুলে মাস্টারি করতাম, সামার ভ্যাকেশনে বাড়ি আসতাম, আবার যেতাম। দেশ তখন ভাগ হয়ে গেছে, কিন্তু ভাগ হলেও কলকাতা থেকে আমরা ওই জাহাজে উঠতাম। একবার ওরকম জাহাজে কলকাতায় উঠেছি, এটা জায়গাকে নিয়ে বসছি, সেই হঠাৎ দেখে কি একটা পরিবার, মুসলমান পরিবার, 3টি মেয়ে, আমার মেয়ে ছেলে, তারা বোরখা পরা, সঙ্গে একজন পুরুষ মানুষ, কুলি দিয়ে মালপত্র নামায় ঠিক আমার পাশেই তারা জায়গা করেছে। ডেকে তো আমরা দেখে প্যাসেঞ্জার, আমাদের তো কোনো যা জায়গা নিয়ে বসতে হয়, তা সে আমি জায়গা নিয়েছি, একটা ভালো জায়গা, আপার ডেকে আমি সাধারণত থাকি, কারণ আলো বাতাস ঢুকতে সুবিধায়। ওরা জায়গাটা না পেয়ে ওই আপার ডেকে ওই আমার পাশেই জায়গাটা নিয়েছে। আমি জায়গায় দেখি যে বোরখা পরা, এটে কিছুক্ষণ পরে লোকটা বলছে যে তুমি তো রেঙ্গুনে যাবে, কোথায়? আমি কোথায় আমি বললাম রুইস্টি থাকি, আমি তো যাবো না, আমার এই ফ্যামিলি যাবে, একটু দেখাশুনো করবে, বুঝলে? হ্যাঁ, করবো, কোনো হবে না। তাহলে ইয়েতে জাহাজের সবাই আপন জন দিয়ে ওরা ওদের লোক আসবে, ওদের নিয়ে যাবে, থাকে, ঠিক আছে বলে চলে গেল, ওদের কি বলে চলে গেল। উনি আবার আসছেন কোথা থেকে? সিন্ধু প্রদেশ থেকে, না তখন দেশ ভাগ হয়নি, হ্যাঁ সিন্ধু প্রদেশ থেকে এসছে। সিন্ধু প্রদেশটা কোনটা? এটা এখন পাকিস্তান পড়েছে। আচ্ছা, সিন্ধ, হ্যাঁ, তো সিন্ধু প্রদেশ ছিল, বুঝলেন তো, পাঞ্জাব সিন্ধু ওই জায়গায়, এটা পাকিস্তান পড়ে গেছে। সেখান থেকে এসে এখানে জাহাজে তুলছে। ওদের আজকে বিরাট আছে, ব্যবসা আছে ওই রেঙ্গুনে, তাদেরই লোক, ওই ফ্যামিলিটা যাচ্ছে দিতে, ঠিক আছে। তাইলে কিন্তু আমি একটু অস্বস্তি ফিল করছি, বোরখা পরা মুসলমান, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে, জাহাজ তখন ছাড়ার পর দেখি আস্তে সবাই বোরখা খুলে দেখি, আরে 3জনকে দেখি আফগান মুসলমান, তো যেমন চেহারা তেমনি একবার মতো, একজন মা আর 2টো মেয়ে, একটা মেয়ে বয়স প্রায় 18-19, একটা প্রায় 15-16 হবে, এদের বিয়ে হয়নি, আর মা মধ্য বয়সী। আমি বলি এই বাবা, এদের সঙ্গে কীভাবে কথা বলবো, আর তখন অল্প বয়স আমার, ঠিক আছে, বাধা লাগছে, ঠিক আছে, এখন থাকতে হবে, 3-4 দিন থাকতে হবে ওদের সঙ্গে, পাশাপাশি কী করতে হয়। হঠাৎ দেখি ওর মাই আমাকে, ভাইয়া আপনার কাহা জায়গা যাই, কোথায় বলছে আর কি, আর দেখ ভাইয়া বলি, সেই যাই, তাই একটুখানি হলো। আস্তে আস্তে ওর সঙ্গে আলাপ হতে ওরা আমার চাচা বলে ডাকে, মেয়ে দুটো আস্তে আস্তে বেশি ঘনিষ্ঠ হলো। ওরা ঘরের থেকে অনেক কিছু জিনিস নিয়েছে, ফল টল, এটা ওটা, ওই শুকনো কিশমিশ, বাদাম টাদাম, এসব দেখতে গল্প করি। হ্যাঁ, জাহাজ হচ্ছে কি, ওই মাঝে মাঝে সিকনেস হয়, যাতে অভ্যাস নেই, জাহাজটা ডোলে তো কুলতলিতে বমি হয়, হয়, তা পারে না, শুয়ে পড়ে থাকে, ডাক্তার আসে, তাকে ইঞ্জেকশন দেয়, এটি করে। আর সেই সময় আমরা যখন ফিরি তখন হচ্ছে সাধারণত মে মাসের শেষের দিকে, আর ওই সময় ওয়েস্ট বেঙ্গলে মাঝে মাঝে ওই নরেস্টার কী বলে, কালবৈশাখী মাঝে মাঝে দেখা দেয়। আর দেখলে জাহাজে যেটা একটু 5 মিনিটের ঝড় হয়, সেটা 2 দিন তার রেস্ট থাকে, ঢেউ কি বাপরে বাপ, দারুণ অবস্থা। আমরা সেকেন্ড ডেতে তখন ওয়েস্ট বেঙ্গলে বিকেলবেলার দিকে ওরকম কালবৈশাখী দেখাচ্ছে, সবাইকে পুলিশ বলছে সাবধান তো, কোনো অভ্যন্তরে ওই করে বাঁধাবান্ধি করছে, এখন ঝড় হবে, আর কিছু লোক তারা নিচে চলে যাচ্ছে, আমরা যাইনি, আমি থাকবো করে, ওরাও থাকলো।
এমন ঝড় হলো, সে টাল টাল করতে করতে মনে হয় যেন জাহাজটা যত বাড়ছে তত বেশি উল্টো পাঠাচ্ছে। ও বড় মেয়েটা আর ওর মা ওই চাদরের মধ্যে শুয়ে পড়ছে, বমি টমি করছে, ডাক্তার ডাকলাম, ইঞ্জেকশন দিয়ে শোয়া রেখেছে। ছোটো মেয়েটা ও বমি টমি হচ্ছে না, ও ভয় করছে, চাষা কারে। আর মাঝে মাঝে রাত্রি যত হচ্ছে তত ঢেউ বাড়ছে, আর জাহাজটা মনে হয় শুদ্ধ একবার ডুবে যাবে। আর মাঝে মাঝে জাহাজের গান সব করে রাখছে, আর বুক ছিঁড়ে যাচ্ছে এরকম। আর ঢেউ কি সেই প্রচণ্ড ঢেউ, এটা ভীষণ ভয় পেয়ে গেছে, যত রাত বাড়ছে। শাসা করে আমার দড়ি ধরেছে, আমি আর ডাকরা দেখে সেইতে রাত্রে শুয়ে পাচ্ছে না, শুয়ে ডাক সেগুলো শোয়া না, আমার হাত ধরে রাত্রে শোলাম, আর ঠাকুরের নাম করছি, রাধাস্বামীর নাম করছি করতে গেলে সেইতে। সেই তারপরের দিন কিছুটাই থাকলাম, তারপরের দিন আমরা কাছে খাইতে ডুবে গেছে, আস্তে আস্তে সমুদ্র ঠান্ডা হয়েছে, আস্তে আস্তে উঠেছে। আমরা ভোরবেলায় ঘাটে এসছি, ঘাটে আসার সঙ্গে ধরে, আর এদের হচ্ছে এই কয়েকদিনে এদের জল আনে দেওয়া, খাওয়ানো, এমনকি বাথরুমে ধরে নিয়ে বাথরুমে নিয়ে আসা, এনে তখন লজ্জা সরমটা কিছু থাকে না, মানুষ বিপদের সময় তেমন আর কোনো রকম ইয়ে নেই। বসে জাহাজ ঘাটে যে এসছে দেখি মেয়ে দুটো রেলিংয়ের পাশে চলে গেছে, গিয়ে কিছুর মধ্যে হাত নাড়তে করছে। দেখলাম যে ওদের লোক এসে গেছে, ওরাও হাত নাড়ছে, আর এসে করেছে চটপট করেছে কি সব বেঁধে টেঁধে কুড়ি ডেকে মা মেয়ে দুটো আর একা হনহন করে চলে গেল। আমি হা করে, আমাকে সৌজন্য বোধটি কথা বলে গেল না, আমার মনটা কি চলে গেল। হ্যাঁ, এই কয়দিন ধরে এই করলেন কীরকম, এটা খুব কষ্ট লেগেছে সেদিন, বুঝিনি, অল্প বয়স। বাড়িতে গিয়ে দাদাকে বললাম, দাদা জানি মুসলমান তো, ওরা পর পয়সা কথা বলা নিষেধ আছে, এই জন্য বলি তুই চিন্তা করিস না। যাই হোক, দেখলাম জাহাজে তখন কি একটা অবস্থা, কারো কোনো ইয়ে দেয় না, তাই জাহাজের আরও অনেক জাহাজের ঘটনা আমার আছে। যাই হোক বললাম, তারপরে রেঙ্গনে গেলাম, রেঙ্গনে গিয়ে চাকরির জন্য চেষ্টা করতে হলে অবশেষে অনেকগুলো চাকরি আমি অফার পেলাম। পরে আপনি বলছিলেন ঠাকুর কেন পালিয়ে এসছেন, শুনছেন তো? আমি যে বললাম ঠাকুর কিন্তু বাংলাদেশ দেড় ভাগ হওয়ার পরে আসেননি, দেড় ভাগ হওয়ার 1 বছর আগে বায়ু পরিবর্তন এসছে, তাই তো? 47 সাল দেশ ভাগ হলো 47 সালে, 47 সালে 1 সেপ্টেম্বর তিনি এসেছেন। তখন শরীর তার খুব খারাপ, নানা রকমের চিন্তাটা, এমনি বয়স হয়েছে, শরীর ডাক্তাররাও বলছে, সবাই বলছে বায়ু পরিবর্তনের জন্য উনি চলে আসেন। কিন্তু আসার পরে যখন শরীর তার ইমপ্রুভ করতে লাগলো, করতে করতে 1 বছর অপেক্ষা করলেন, এই সময় দেশ ভাগ হলো। তখন তো আর যাওয়ার কোনো প্রশ্ন হয় না, বরং সেই জায়গায় দাঁড়াতে আসতেন না। এটা তিনি দেড় ভাগ আর অনেক আগে এসছেন। হ্যাঁ, সুতরাং তাছাড়া তার লীলা বোঝা মুশকিল। দেখেন, এইসব মহাপুরুষদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কোথায়? মানসরেন কোথায়? মথুরায় তার জন্ম, তিনি বৃন্দাবনে মনীষ হলেন, চলে গেলেন তিনি কোথায়? দ্বারকায়, সেই ইয়েতে, সেইখান থেকে রাজত্ব করে চলে আসলেন, লীলা করলেন কোথায়? দিল্লি, মানে বলে যেটাকে বলে এখন ইন্দ্রপ্রস্থ, মানে যে ইয়েটা কুরুক্ষেত্র, যুদ্ধ করে টোরে তার দেখেন সব জায়গায়, এক জায়গায় তিনি নেই কিন্তু। তাহলে তার দেখেন ভগবান শ্রীকৃষ্ণ, মোহাম্মদেরও তাই, মোহাম্মদের জন্ম এক জায়গায়, লীলা করে গেলেন, ও সবার তিনি চলে আনেন মক্কাতে, চলে আনেন মদিনায়, চলে গেলেন মদিনায়। মহাপ্রভু তিনি জন্ম এক জায়গায়, চলে গেলেন কোথায়? তিনি নবদ্বীপে জন্ম করে চলে গেলেন সব দিক ঘুরে উড়িষ্যায় গিয়ে, তারপর তার ওখানে লীলা চলে গেলেন। তারপরে সবাই দেখুন, ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম এক জায়গায়, তার লীলা করলেন আরেক জায়গায় এসে, তাই তো? সে প্রত্যেক মহাপুরুষের, ভগবান বুদ্ধের জন্ম এক জায়গায়, তার ই করে লীলা করে গেলেন আরেক জায়গায়। তো এটা তার যুগে যুগে হয়েছে সেই একই রকমের সেইতে, এটা তার এমন কিছু নয়। সুতরাং ঠাকুর সেদিক থেকেও ঠাকুর দেখেন, তিনি পাবনায় জন্ম, চলে গেলেন দেওঘরে। হ্যাঁ, এটা কিন্তু তার দেওঘর লীলা, পাবনা একটা লীলা, দেওঘর আলাদা লীলা, এগুলো মহাপুরুষ। একটা আমার প্রশ্ন আছে, কিন্তু যারা অনেকে নিন্দা করছে না বুঝে, কিন্তু দেখুন ঠাকুর অবলীলাক্রমে কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে চলে এলেন, কিচ্ছু নিয়ে এলেন না। আবার এসে দেখুন ঠাকুর তার লীলা করে আবার এখানে কত সম্পদ এসে গেল। 1, 2, আমি আরও শুনেছিলাম
যে নাকি রামকৃষ্ণ পরমহংসদেবের তো তার পরবর্তী তিনি তো ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র, তো তিনি লীলা সম্পূর্ণ করতে পারেননি, চলে এসেছিলেন। এবং আমি শুনেছিলাম তীর্থ করতে গিয়ে ওই পাবনায় বলছি, আমার ওই দেওঘরে তখন খুব আদিবাসীরা থাকতো, খুব কষ্টে থাকতো, ওখানে নাকি বসে একদিন খাইয়েছিলেন, ওইখানে বসে নাকি মানুষকে খিচুড়ি খাইয়েছিলেন, এবং ওখানে তিনি যে লীলা করবেন বা একটা বট গাছের নিচে বসছিলেন এরকম একটা কিছু শুনেছিলাম। ঠিক সেই জায়গায় অনুকূলচন্দ্র আবার গিয়ে লীলা করলেন। এটা কি যোগসূত্র কিছু? এটা পাবনা না, পাবনা মানে দেওঘরে। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব মথুরাবাবুকে নিয়ে তিনি যখন বেড়াতে বেরোলেন সেই ইয়েতে দেওঘর এসে তিনি ছিলেন। তখন ওই আদিবাসী টাসি তারা না খেয়ে আসে ঠাকুরকে যখন খেতে বলে না খাবো না, আগে এদের খাওয়ার ব্যবস্থা করেন। তখন মথুরাবাবু করে ওখানে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, চলে গেলেন। সেইখানে ঠাকুর আবার আসলেন। শুনেছি ঠাকুর নাকি ওই বড় বাংলায় ইয়েটা রামকৃষ্ণ এসে উঠেছিলেন সেই ইয়েটা। এটা আমার শোনার কথা আর কি এতে। তবে এটা ঠিক, আমরা ঠাকুর রামকৃষ্ণের জীবনী তো দেখতে পাই, উনি ওখানে ছিলেন, তার সঙ্গে মথুরাবাবু ছিলেন এবং ওখানে গেলেন। তা এটা তো ইয়ে থাকে ঠাকুরের মহাপুরুষের লীলা। আর কোটি কোটি টাকা যে সম্পত্তি, ও সম্পত্তি তো ঠাকুর বলেন মানুষ আপন টাকা পাওয়ার যত পারিস মানুষ ধর, সেটাকে প্রমাণ করার জন্য। দেখেন তখনকার দিনে কোটি কোটি টাকার সম্পত্তি অনেক কষ্ট করে ওখানে কী না ছিল, ওখানে সব রকম তৈরি করেছিলেন, নানা রকম ইন্ডাস্ট্রি, ঠাকুরের কলেজ, স্কুল কলেজ, ঠাকুরের বিশ্ববিদ্যালয়, সব কিছু করে টোরে ঠিক ফুল ফ্লেজেড সেই সময় ঠাকুর চলে আসেন। আবার ওইখান থেকে যখন সবাই চেষ্টা করলেন আনার জন্য, সেদিন আমি গল্প করেছিলাম যে সেই রেকর্ডপত্র তো আরে সেগুলো আগুন পুড়িয়ে গেল, হ্যাঁ বলেছিলাম না? হ্যাঁ, তা ও ঠাকুর দেখালেন কোনো দরকার নেই, মানুষ যদি ঠিক থাকে ওই মানুষই আবার তৈরি করবে। ওখানে সব মানুষই করেছে, তো এই মানুষরাই যদি ঠিক থাকে তাহলে আজকে সেই সম্পত্তি কোথায়? এখন কোটি কোটি টাকার। কারণ প্রথম অবস্থায় দেওঘরে খুব কষ্টের দিন, আমার তো দেখিস তো, যারা থাকতো তাদের খাওয়া টাওয়া দুটো না, ইতো না, সেই ভক্ত যারা অত্যন্ত ভক্ত তারা তো ঠাকুর ছেড়ে যায়নি, ঠাকুর ওইখানে পড়েছিল, সে অনেক কিছু আছে। আজকে সেখানে নেই। আজকে দেখেন সেই বললাম তো একদিন গল্প করছিলাম নাকি সেই আমরা আনন্দবাজারে তখনকার দিনে মেপে ভাত দেওয়া হতো। আচ্ছা, কৌটো মেপে ভাত দেওয়া হতো, তারপরে ভিড় পাবে না। আর অমাবস্যা, পূর্ণিমা, একাদশী বা কোনো ফেস্টিভ্যাল করে রাত্রিবেলা রান্না টান্না হতো না, বুঝলেন। আর ঘন্টা পড়তো, ওই ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে যারা যাবে, আবার ঘন্টা ফেললে তারপর হবে না। কারণ চাল নেই, কিছু ন্যায্য করে থাকে তাতেই হতো সেইতে। আর চাল আর ডাল মানে কি, ডালের মুসুর ডাল বা একটা ডাল যেন শাল পাতে আমরা নিতাম, ভাতের পরে ডাল দিত ঢেলে, সে ডালের অংশ দেখা যেত না, চুলাই চলে যেত, সে একটা জলের মতো। সে কী তৃপ্তির সময় আমরা খেতাম সেই সময়। সেই একদিন কত কথা মনে পড়ে, সেই আগে গিয়ে লাইন দিতাম, যেই নাহলে পাবো না, সেইতে বয়স কম ছিল সেই। আর আজ সেখানে দেখেন কত 6 তলা বিরাট বিল্ডিং, একসঙ্গে প্রায় কত হাজার লোক বসে খেতে পাচ্ছে, ফ্যান ঘুরে, আর খাওয়ার কি কত মেনু, নানা রকমের মেনু। একদিন ওই আমাদের কনফারেন্স হচ্ছিল, সেই কনফারেন্সে বর্ষাকাল কনফারেন্স, অল্প লোক হতো। সেই উত্তরবঙ্গে এক দাদা এসছেন, বুড়ো মতো লোক, ভুলে গেছি নামটা। তিনি এসছেন, আমাদের কনফারেন্স 10টার থেকে 12টার মধ্যে হয়, তারপরে খেতে যায়। তা সে দাদা আগের দিন রাত্রিবেলায় সেই শিলিগুড়ি না কোথায় থাকে সেখানে এসছে, ট্রেনে এসে দেখি কনফারেন্স আরম্ভ হয়ে গেছে, 10টা বেজে গেছে, উনি সব দেখে কনফারেন্সে বসলেন, হয়ে এটে গেছে, স্নান টান করে আনন্দবাজার যাবেন। আনন্দবাজার তখন ওই মনোময়ী ধামের ওই পাশে একটা চালা ছিল, ওই চালা নিয়ে সেখানে এক চালা, সেখানে এসে আমরা খেতাম, আমরা রান্না হতো। তা আমরা যেহেতু অল্প বয়স ছিল, তাড়াতাড়ি সঙ্গে গিয়ে লাইন দিয়েছি, দেখি তার আগে কয়েকজন লোক খেয়ে এটে গেছে, তার দ্বারা বসে তার পিছনে দাঁড়ায় আসি, যে উঠে গেলে সেখানে বলবো জায়গা এরকম করতে হবে। তা ওই দাদা কি ব্যানার্জি বুঝে গেছি, ওই দাদা কী করছেন, তিনি স্নান টান করে এসছেন,
লাইনে আমার পাশে এসে দাঁড়াইছেন। কিছুক্ষণ পরে লোক উঠে গেলে আমরা পাতাটাতে নিয়ে বসছি। তিনি জল টল দিয়ে গেছে, আর ভাত টাত আসে না। অনেকক্ষণ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসলাম, ভাত নিয়ে এসছে। আর ওই দাদা তখন খিদে লেগেছে তো, আগে দাঁড়িয়ে খাইনি, পয়সা খাইনি, ওই কিছুক্ষণ জল হাতে নিচ্ছে, মুখে খাচ্ছে, একটু জল দিচ্ছে, আর পাতাটা থাপড়াচ্ছে। ভাত দিতে এসে ভাতের যেই পাত্রটা ছিল সেই পাত্রটা কুড়ে এই এক করে ভাত আমার পাতে দিয়ে, আর নেই, আর হবে না, আজকের মতো শেষ। পাশে উনি তো শোনেন না, বুড়ো মতো বসে আছে। আমি দেখছি তখন ও দাদা চেষ্টা করছেন, তারপরে ওই ডাল দিতে আসছে। আমি দেখি কষ্ট হচ্ছে। আর দাদা শোনেন, আনন্দবাজার আর ভাত নেই, বুঝলেন তো, আপনি এক কাজ করেন, আমি শুই নেই, আপনি এই পাতাটা নিয়ে খান। না না বাবা, তুমি খাও, তুমি না না, আমি তো জানি ইয়াং ম্যান, অল্প বয়স, সকালবেলায় দোকানে সিঙ্গাড়া টেঙ্গড়া এটা ওটা খেয়ে পেট ভরে এসে খেতে ইচ্ছে করছে না। তুমি বলছো, হ্যাঁ হ্যাঁ, নিয়ে নেন। তুমি টেনে নিয়ে সে খেতে খুব খেতে পারে। আমি উঠে আসলাম। পরবর্তীকালে বড়দার বোধহয় 80তম জন্মদিন না কি হচ্ছে শুনলাম, 5-7 দিন ধরে উৎসবটা হয়েছে। আজ কলকাতার থেকে তারা আনন্দবাজার দায়িত্ব নিয়েছে। আমি চলে আসবো, একজনের বলছি এই আজকে যাস না, আজকে খুব ভালো খাওয়া আনন্দবাজার হবে, কলকাতার থেকে ওরা থাকলাম। আনন্দবাজার বসছি, সেই কী বলে একেবারে ঘি চপচপ করে পড়ছে। সেই তার মধ্যে দেখতে পাচ্ছি ফুলকপি রোস্ট, তারপরে কী বলে আরও কী সব ইয়ে, আর পরে দুটো করে রাজভোগ দিয়ে আছে। আমি দেখে আমার 2 চোখ থেকে তখন জল টল করছে। এই আনন্দবাজার একদিন তাকে খেতে, আর আজকে আমরা কত পরিবর্তন, সৎসঙ্গে যদি কী বিরাট পরিবর্তন। এখন আজকে প্রচুর টাকা, প্রাচুর্য, টাকার প্রাচুর্য, কিন্তু একসময় কিছু ছিল না। কেন? ঠাকুর জানেন এই মানুষই করে, মানুষের দ্বারা হতে পারে, মানুষদের কী থাকে, সেই মানুষগুলো আগে তৈরি করতে হবে। তো এই মানুষগুলো ঠিক করে দাও, দীক্ষা দাও, দীক্ষা নিয়ে তাকে যজন নিষ্কৃতিকরণ করো। সে নিজের পায়ে নিজে দাঁড়ায়, নিজে করুক, সে নিজে বাঁচবে, অন্যকে বাঁচাতে পারে, নিজে বাঁচে, অন্যে বাঁচায়, ধর্ম বলে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? তা আমরা সেই জন্যই এই দীক্ষা দেওয়ার একটা প্রচন্ড জন্যই। আপনার দীক্ষা না নিয়ে তাকে কিছু করা যাবে না। আপনি যদি কাউকে শুধরাতে চান, যতই উপদেশ দেন, কিন্তু আমরা কথা শুনতেও পারে, নাও শুনতে পারে, না শোনার সম্ভাবনা বেশি, কারণ তার প্রবৃত্তির সঙ্গে খাপ খাবে না। কিন্তু তাকে যদি দীক্ষা দিয়ে দেন, ঠাকুরের পথে আনেন, তখন আপনার কথা কিছু শুনবার চেষ্টা করবে। এইবার আস্তে 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 তাকে বলেন, তোমার চরিত্র পরিবর্তন কিছু করতে হবে না, শুধু এইটুকু করো, যজন করো, যাচন করো, ইষ্টপ্রীতি করো, এই 3টে করো, আপনি তোমার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। এটাই ঠাকুরের নীতি, আমার জীবনের অভিজ্ঞতা। হ্যাঁ, কারণ মানুষকে জোর করে তার চরিত্রের পরিবর্তন করা যায় না। হয়তো কারো জন্মগত সুখী হতে পারে, কিন্তু খুব রিয়ার। তার স্বভাব চরিত্র সে জন্মগতটা নিয়ে এসে সেইভাবে চলতে হবে। এই জন্মগত সংস্কারকে টার্ম নিতে হলে, হ্যাঁ, হ্যাঁ, জয়গুরুদা, তাহলে খুব ভালো লাগলো। একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে অনেকেই সাবস্ক্রাইব করছেন, আপনার কথা আগ্রহ করে শুনছেন, লাইক করছেন এবং খুব উদ্বুদ্ধ হচ্ছেন। কিন্তু পরবর্তীকালে আপনার আরও অজানা তথ্য বা অজানা কিছু মোটামুটি আবার জানাবেন। সবাই মোটামুটি খুব খুশি, তাই আপনাকে জানাই পবিত্র আনন্দী জয়গুরু এবং শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। তাহলে আজকে এই পর্যন্ত। জয়গুরু। জয়গুরু।